টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমরা ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ভারতের সংবিধানে মোট 22টি ভাগ রয়েছে এবং ক খ গ যদি ধরা হয় তাহলে ভাগ সংখ্যা হবে 25টি। আর এই 25টি ভাগের মধ্যে অনুচ্ছেদ রয়েছে 395টি। তাহলে আমরা গতদিন সংবিধানের ভাগ একের ধারা 1 এবং ধারা 2 সম্পর্কে আলোচনা করেছি। তাহলে ধারা 1-এ কি বলা হয়েছিল? ভারতবর্ষ হচ্ছে একটি ইউনিয়ন বা কতগুলো রাজ্যের সমূহ। আর 2 নম্বরে কি বলা হয়েছিল? যে ভারতবর্ষ বিদেশি ভূখণ্ড সংসদের অনুমতিতে অর্থাৎ রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে সংসদ তাকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারবে। তাহলে আমরা এই 1 এবং 2 সম্পর্কে গতদিন বিশদে আলোচনা করেছি। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংবিধানের ধারা 3 এবং 4 সম্পর্কে। তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি হবে? ভাগ 1-এর 3 এবং 4 অনুচ্ছেদ। তাহলে আমরা দেখি যে ধারা 3-এ কি বলা হয়েছে। ধারা বা অনুচ্ছেদ 3। তাহলে ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ বা ধারা 3 রয়েছে তাতে বলা হয়েছে সংসদ রাষ্ট্রপতির পূর্ব অনুমতি সাপেক্ষে, অর্থাৎ সংসদে যারা ক্ষমতায় রয়েছে তারা রাষ্ট্রপতির পূর্ব অনুমতি সাপেক্ষে যে কোনো রাজ্যের ভারতবর্ষের মধ্যে অবস্থিত যে কোনো রাজ্যের নাম, ক্ষেত্রফল এবং সীমানা পরিবর্তন করতে পারবে। তাহলে ধারা 3-এ কি বলা হয়েছে? সংসদ রাষ্ট্রপতির পূর্ব অনুমতি সাপেক্ষে ভারতের যে কোনো রাজ্যের নাম, ক্ষেত্রফল এবং সীমানা পরিবর্তন করতে পারবে এবং এক্ষেত্রে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো অনুমতি দরকার নেই। অর্থাৎ রাজ্যের অনুমতি ব্যতীত সংসদ বা সংসদে যারা ক্ষমতায় রয়েছে বা দেশের যারা চালাচ্ছে তারা ইচ্ছা করলে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তোমার সেই রাজ্যের নাম, সীমানা এবং ক্ষেত্রফল পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে সেই রাজ্য আইনত কোনো বাধা দিতে পারবে না। তাহলে সেটা কত নম্বর ধারাতে বলা হয়েছে? 3 নম্বর ধারাতে বলা হয়েছে। তাহলে কোনো দিন যদি পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র যদি বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে বাধা দিতে পারবে না আইনতভাবে, যে রাজ্য কেন ভাগ করছো। যেরকম ইদানিং সময়ে আমরা শুনতে পাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে রূপান্তরিত করা হবে। তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যদি কোনো স্টেপ গ্রহণ করে তাহলে পশ্চিমবঙ্গ সরকার আইনত কোনো ব্যবস্থা নিতে পারবে না। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে কেন্দ্রীয় সরকার বা সংসদ রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে কোনো রাজ্যের নাম, ক্ষেত্রফল এবং সীমানা তোমার সহজেই পরিবর্তন করতে পারবে। তাতে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আইনত কোনো বাধা দিতে পারবে না। তাহলে সেটা কীরকম? যেরকম পশ্চিমবঙ্গের কোনো একটা অংশকে কেটে আর একটা রাজ্যে পরিণত করা হলো, এটা করতে পারে। অথবা দুটো রাজ্যের একটু একটু করে কেটে নিয়ে যুক্ত করে একটা নতুন রাজ্য তৈরি করতে পারে, এটাও হতে পারে। আবার কোনো একটা রাজ্যের অংশকে অন্য একটা রাজ্যের সঙ্গে জুড়ে দিতে পারে। তাহলে কত নম্বর ধারা অনুসারে? ধারা 3 অনুসারে। তাহলে এটা কে করতে পারে? সংসদ রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিয়ে, অথবা সংসদের যারা ক্ষমতায় রয়েছে তারা রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে এটা করতে পারে। এবং এর আগে এই ঘটনা হয়েছে, আমরা দেখেছি। তাহলে এর আগে এই ঘটনা কোথায় হয়েছে? যেরকম 2000 সাল, কত সালে? 2000 সালের 1 নভেম্বর, 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে হয়েছে ছত্তিশগড়। কি হচ্ছে? ছত্তিশগড়। তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি করেছে? রাষ্ট্রপতির অনুমতি নিয়েছে, অনুমতি নিয়ে তোমার মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠন করেছে। তাহলে সেই ক্ষেত্রে
তৎকালীন মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী আইনত কোনো ব্যবস্থা নিতে পারেনি, কারণ কেন্দ্রীয় সরকার কি করেছে, ধারা 3 অনুসারে এই কার্যটা করেছে। আর সংবিধানে বলেই দিয়েছে কেন্দ্রীয় সরকার বা সংসদ তোমার রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে এটা করতে পারে। এছাড়া আরও উদাহরণ রয়েছে, যেমন 2000 সালের তোমার 9ই নভেম্বর, 2000 সালের 9ই নভেম্বর উত্তরপ্রদেশ ইউপি ভেঙে করা হয়েছে কি উত্তরাখণ্ড। ইউপি ভেঙে তোমার করা হয়েছে হচ্ছে উত্তরাখণ্ড। কি করা হয়েছে? উত্তরাখণ্ড। তাহলে এটা কত সালে করা হয়েছে? 2000 সালের 9 নভেম্বর উত্তরপ্রদেশকে ভেঙে তোমার উত্তরাখণ্ড রাজ্য গঠন করা হয়েছে। এবং একই সালে অর্থাৎ 2000 সালের 15ই নভেম্বর 2000 সালের 15ই নভেম্বর বিহার ভেঙে কি করেছে? বিহার ভেঙে তৈরি করা হয়েছে ঝাড়খণ্ড। কি করা হয়েছে? ঝাড়খণ্ড। তাহলে ধারা 3 নম্বর অনুসারে 2000 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠন করেছে। এছাড়া এর পরবর্তী সময়েও তোমার রাজ্যকে ভাগ করা হয়েছে, অর্থাৎ রাজ্যের শ্রেণী বিভাগ করা বা রাজ্যকে ভাগ করে কয়েকটি রাজ্যে পরিণত করা হয়েছে। এবং সেটা হচ্ছে তোমার 1900 কত সালে? 1900 নয় 2014 সালে 2 জুন। তাহলে 2014 সালে 2 জুন তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তৈরি করা হয়েছে তেলেঙ্গানা। কি করা হয়েছে? তেলেঙ্গানা। তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তৈরি করা আছে তেলেঙ্গানা। কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? এই 3 নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুসারে। তাহলে 2014 সালে 2 জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি করা হয়েছে এই 3 নম্বর অনুচ্ছেদ অনুসারে। সেক্ষেত্রে তেলেঙ্গানা রাজ্যের যে মুখ্যমন্ত্রী সে আইনত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, কারণ 3 নম্বর ধারা সংবিধানের মাধ্যমে এটা কেন্দ্রীয় সরকারকে এই ক্ষমতা দিয়েছে। আবার কেন্দ্রীয় সরকার যদি চায় রাজ্যের নাম পরিবর্তন করে দেব, তাহলে সেটাও কেন্দ্রীয় সরকার পারবে, সেক্ষেত্রেও রাজ্যের কোনো পারমিশনের দরকার নেই। আর ভারতবর্ষের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, অর্থাৎ 2014 সালের পরে ভারতে আর কোনো নতুন রাজ্য গঠিত হয়নি। তাহলে ভারতের নবীনতম রাজ্য কি রয়েছে? তেলেঙ্গানা। তাহলে এই হচ্ছে ধারা 3, এই হচ্ছে তোমার ধারা 3-এ বলা হয়েছে। তাহলে ধারা 3-এর পরে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে তোমার ধারা 4। কি আছে? ধারা 4 বা অনুচ্ছেদ 4। তাহলে অনুচ্ছেদ 4-এ কি বলা হয়েছে? 2 এবং 3 ধারা 2 এবং 3 কিভাবে পরিবর্তন করতে হবে। তাহলে 4 নম্বর ধারায় কি বলা হয়েছে? তোমার ধারা 2 এবং 3 পরিবর্তনের কথা বলা হয়েছে। তাহলে 4 নম্বর অনুচ্ছেদ বা ধারায় ধারা 2 এবং ধারা 3 কিভাবে পরিবর্তন করতে হবে সেইটা বলেছে, বা পরিবর্তনের কথা বলেছে বা সংশোধনের কথা বলেছে। তাহলে কি বলা হয়েছে? যে সংসদে যারা ক্ষমতায় থাকবে তারা 50% প্লাস ভোট পেলে, কত? 50% প্লাস। 50% প্লাস যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে তোমার ধারা 2 এবং 3 পরিবর্তন করতে পারবে সংসদ বা সংসদে যারা ক্ষমতায় রয়েছে তারা। যেমন বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, তাহলে বিজেপি সরকার ইচ্ছা করলে কোনো রাজ্যকে ভেঙে দিতে পারে, ভেঙে এবং 2 এবং ধারা 3 সংশোধন করতে পারবে, কেননা তাদের কাছে 50% প্লাস সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাহলে ধারা 4-এ বলা হয়েছে 2 এবং 3 যে ধারা রয়েছে তাকে সংশোধন বা পরিবর্তন করার জন্য সংসদে যারা ক্ষমতায় রয়েছে তাদের 50% প্লাস ভোট লাগবে, তাহলেই তারা সেটাকে সংশোধন করতে পারবে। এর কারণ হচ্ছে 2 এবং 3 পরিবর্তন করতে গেলে
যে সংশোধন করতে হয় সেটা হচ্ছে তোমার সাধারণ সংশোধন। আর সাধারণ সংশোধনে 50% প্লাস সংখ্যাগরিষ্ঠতা থাকলেই তারা করতে পারে। আর বিশেষ সংশোধন যদি হতো তাহলে লোকসভা এবং রাজ্যসভায় 66% ভোটের দরকার হতো। কিন্তু 2 এবং 3 পরিবর্তনের জন্য সংবিধানে সাধারণ সংশোধনের কথা বলা হয়েছে, তাই 50% প্লাস যদি সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রীয় সরকারের কাছে সংসদে থাকে তাহলে সংসদ এই 2 এবং 3 পরিবর্তন করতে পারবে। তাহলে এই হচ্ছে ধারা 4। তাহলে ধারা 4-এ কি বলা হলো? 2 এবং 3 নম্বর অনুচ্ছেদ পরিবর্তনের কথা বা সংশোধনের কথা বলা হয়েছে এবং কিভাবে সংশোধন হবে সেই সম্পর্কে আলোকপাত করেছে। তাহলে এই হচ্ছে তোমার ধারা 3 এবং 4। তাহলে কি আছে? ধারা 3 এবং 4। তাহলে ভাগ 1-এর যে বিষয়গুলো ছিল সেই 1-এর সমস্ত বিষয়গুলো আমরা বিশদে আলোচনা করেছি। এর আনুষঙ্গিক আরও কিছু বিষয় রয়েছে, আমরা সেগুলো এই সঙ্গে আলোচনা করব। যেমন 1896 সালে আফগানিস্তান, কি আছে? আফগানিস্তান 1896 সালে আফগানিস্তান ভারতবর্ষ থেকে আলাদা হয় বা বিভক্ত হয়। 1935 খ্রিস্টাব্দে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে মায়ানমার, কি আছে? মায়ানমার। ভারত শাসন আইন অনুসারে মায়ানমার ভারত থেকে আলাদা হয়। তাহলে কত সালে? 1935 খ্রিস্টাব্দে। এছাড়া 1947 খ্রিস্টাব্দে 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান ভারত থেকে আলাদা হয়। তাহলে কোন রাষ্ট্র আলাদা হয়েছিল? পাকিস্তান। কত সালে? 1947 খ্রিস্টাব্দে। আর এই 47 খ্রিস্টাব্দে এসে ভারতবর্ষ স্বাধীন হয়। আর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতের মধ্যে 565টি দেশীয় রাজ্য ছিল। তাহলে কটা দেশীয় রাজ্য ছিল? 565টি। তাহলে ভারতের মধ্যে সেই সময় 565টি দেশীয় রাজ্য ছিল। আর এই দেশীয় রাজ্যগুলোকে ভারতবর্ষ স্বাধীনতার সময় বলা হয়েছিল তারা পাকিস্তানের সঙ্গেও যেতে পারে অথবা ভারতের সঙ্গেও থাকতে পারে, অথবা তারা চাইলে তারা স্বাধীনও থাকতে পারে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে যে 565টা যে দেশীয় রাজ্য ছিল তার বেশিরভাগ দেশীয় রাজ্যই ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে বা স্বেচ্ছায় অন্তর্ভুক্ত হয়েছিল। কী হয়েছিল? অন্তর্ভুক্ত হয়েছিল। আর এই দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য 3 জন ব্যক্তি বিশেষ ভূমিকা পালন করেছিল। তাহলে সেই 3 জন ব্যক্তি কে কে আছে? সর্দার বল্লভভাই প্যাটেল, পিভি মেনন আর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে আমরা এখানে কি দেখছি? 1896 সালে আফগানিস্তান ভারত থেকে আলাদা হয়। 1935 সালে ভারত শাসন আইন অনুসারে মায়ানমার ভারত থেকে আলাদা হয়। 1947 সালে পাকিস্তান ভারত থেকে আলাদা হয় এবং এই 47 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। আর ভারতবর্ষ স্বাধীন হলে তৎকালীন সময়ে 565টি দেশীয় রাজ্য ভারতে অবস্থান করছিল। আর এই 565টি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে সংযুক্ত করার জন্য 3 জন ব্যক্তি বিশেষ ভূমিকা পালন করেছিল। তাহলে সেই 3 জন ব্যক্তি কারা ছিল আমরা দেখব। তাহলে সেই 3 জন ব্যক্তি ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। দ্বিতীয় আরেকজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে পিভি মেনন। ইনিও রাজ্য পুনর্গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে। এছাড়া আরেকজন ব্যক্তি ছিল মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে এই 3 ব্যক্তি ভারতবর্ষের যে দেশীয় রাজ্যগুলো ছিল সেই দেশীয় রাজ্যগুলো
পুনর্গঠনে বা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তকরণে বিশেষ ভূমিকা নিয়েছিল। তাহলে কে কে? সর্দার বল্লভভাই প্যাটেল, পিভি মেনন আর হচ্ছে মাউন্ট ব্যাটেন। কিন্তু ভারতের 565টি দেশীয় রাজ্যের মধ্যে বেশিরভাগ রাজ্য ভারতের সঙ্গে স্বেচ্ছায় বা বিভিন্ন সুযোগ সুবিধার অনুসারে ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। কিন্তু 3টে রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হতে অস্বীকার করে এবং তারা নিজেরা স্বাধীনভাবে থাকার চেষ্টা করে অথবা পাকিস্তানের সাথে মিশার জন্য তারা চেষ্টা করে। আর এই 3টে দেশীয় রাজ্যকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ বেগ পেতে হয়েছিল। তাহলে সেই 3টে রাজ্য কি আছে আমরা দেখব। তাহলে সেই 3টে রাজ্য হচ্ছে তাহলে 3টে রাজ্য বা 3টে দেশীয় রাজ্য ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে বিশেষ সমস্যার সৃষ্টি করে। তাই 3টে রাজ্য কারা ছিল? একটা রাজ্যের নাম ছিল হচ্ছে তোমার হায়দ্রাবাদ। তাহলে কি ছিল? হায়দ্রাবাদ। তাহলে এই অংশে যে রাজ্যটি অবস্থান করছিল তার নাম ছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। তাহলে হায়দ্রাবাদের যে রাজা ছিল সেই রাজা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে অস্বীকার করে। এছাড়া ছিল জুনাগড়। কি ছিল? জুনাগড়ের রাজাও ভারতের সঙ্গে সংযুক্ত হতে অস্বীকার করে। এছাড়া উপরের অংশে ছিল হচ্ছে জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীর রাজ্য তোমার ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে অস্বীকার করে। এই ক্ষেত্রে ভারত সরকার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে এই রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করে। যেরকম হায়দ্রাবাদের রাজা ভারতভুক্তির হতে অস্বীকার করে এবং পাকিস্তানের সাথে তারা সংযুক্ত হতে চেয়েছিল। কিন্তু এইখানে যে জনগণ বাস করত হায়দ্রাবাদে, সেই জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল এবং তারা সেইখানে বিদ্রোহ করেছিল। এই কারণে ভারতবর্ষ অপারেশন পোলো কি করেছিল? অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতভুক্ত করেছিল। তাহলে ভারতবর্ষ কি অপারেশন চালায়? অপারেশন পোলো। আর এই অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতভুক্ত করে বা ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল। আর জুনাগড় রাজ্যের যে রাজা ছিল সেই রাজা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত না হয়ে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হতে চায়। কিন্তু জুনাগড় রাজ্যে যে জনগণ ছিল তারা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে রাজি হয়। এই সময় জুনাগড় রাজ্যের যে রাজা ছিল, জনগণ বিদ্রোহ করলে সে পালিয়ে পাকিস্তান চলে যায়। কোথায় চলে যায়? পাকিস্তানের করাচিতে চলে যায়। তখন ভারত সরকার জুনাগড়ে গণভোট করানো হয়। আর এই গণভোটে ভারতবর্ষের দিকে প্রায় প্রত্যেকেই মিশার জন্য ভোটদান করে, মানে ম্যাক্সিমাম ভারতের দিকে ভোটদান করেছিল। তাই ভোটের মাধ্যমে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে তোমার জুনাগড় ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় এবং জুনাগড়কে স্বরাষ্ট্র রাজ্যের অংশ হিসাবে সংযুক্ত করে দেওয়া হয়। তাহলে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ ভারতভুক্তি হয় এবং ভোটের মাধ্যমে বা জনগণের মতানুসারে জুনাগড় ভারতভুক্ত হয়েছিল। তাহলে 3 নম্বর যে অংশ সেটা রয়ে গেল হচ্ছে জম্মু কাশ্মীর। তাহলে জম্মু কাশ্মীরের রাজা ছিল হরি সিং। কি ছিল? হরি সিং। তাহলে হরি সিং চেয়েছিল যে তারা পাকিস্তানের সঙ্গেও মিশবে না, ভারতের সঙ্গেও মিশবে না, তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে অবস্থান করবে। তাহলে এটা কারা কে চেয়েছিল? কাশ্মীরের রাজা হরি সিং। কিন্তু এই সময় তোমার পাকিস্তান থেকে কাবাইলি বাহিনী, আক্রমণ করে কাশ্মীরকে। কি করেছিল? কাবাইলি বাহিনী অর্থাৎ পাকিস্তানের যে সেনাবাহিনী ছদ্মবেশে কাশ্মীরকে আক্রমণ করে কাশ্মীর দখলের জন্য। তখন হরি সিং ভারত সরকারকে খবর দেয় যে হ্যাঁ, আমরা ভারতের সঙ্গে সংযুক্ত হতে রাজি, তাহলে আমাদেরকে পাকিস্তান যে আক্রমণ করেছে তাকে প্রতিরোধ করতে হবে। তৎকালীন সময়ে
তোমার দিল্লি থেকে সেনাবাহিনী পাঠানো হয় বিমানের মাধ্যমে এবং জম্মু কাশ্মীরে এয়ারড্রপ করানো হয়। এবং এয়ারড্রপ করানো হলে এই কাবাইলি বাহিনী যত দূর পর্যন্ত এসেছিল তত দূর পর্যন্ত ভারতবর্ষ কী করেছিল, সেনাবাহিনীকে ঠেকিয়ে দিয়েছিল এবং ধীরে ধীরে পিছনের দিকে সরাতে শুরু করেছিল। কিন্তু ঘটনাক্রমে সেই সময় জওহরলাল নেহেরু রাষ্ট্রসংঘে চলে গেলে রাষ্ট্রসংঘ থেকে বলা হয় যারা যেখানে রয়েছে, অর্থাৎ যে সেনাবাহিনী যেখানে রয়েছে সে সেইখানে থেমে যাক এবং তার মাঝ বরাবর বাউন্ডারি টানা হবে। এবং সেই সময় কাশ্মীরের একটা অংশ উপরের দিকে চলে যায়, যেটাকে বলা হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এবং যে সীমারেখা টানা হয় সেটাকে বলা হয় এলওসি, অর্থাৎ যে সীমারেখা হয় সেটাকে বলা হয় এলওসি। তাহলে এলওসির এই প্রান্তটা থেকে যায় ভারতের এবং ওপরের প্রান্তটা থেকে যায় পাকিস্তানের। তাহলে কাশ্মীরের কিছু অংশ ভারতের সঙ্গে সংযুক্ত হয়। তাহলে এইভাবে তোমার ভারতের যে দেশীয় রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে এর পরবর্তী অংশে আমরা ভারতের যে রাজ্যের পুনর্গঠন সেই পুনর্গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই, আমরা যেইটুকু অংশ পড়েছি তার মধ্যে যে মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলো রয়েছে সেই মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলো আমরা একটু প্র্যাকটিস করে নেব। তাহলে দেখি আমরা মাল্টিপল চয়েসের কোশ্চেন কি আছে। তাহলে মাল্টিপল চয়েসের কোশ্চেন কি রয়েছে, কত নম্বর ধারা অনুসারে ভারতের কোনো রাজ্যের নাম, ক্ষেত্রফল এবং সীমানা পরিবর্তন করা যাবে। তাহলে আমরা একটু আগেই পড়েছি কত নম্বর ধারা অনুসারে ভারতের কোনো রাজ্যের নাম, ক্ষেত্রফল এবং সীমানা পরিবর্তন করা যাবে, সেটা হচ্ছে ধারা 3। তাহলে ধারা 3 অনুসারে ভারতের কোনো রাজ্যের নাম, ক্ষেত্রফল এবং সীমানা পরিবর্তন করা সম্ভব। তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেন দেখব। দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে, কত সালে মায়ানমার ভারত থেকে আলাদা হয়। তাহলে কত সালে মায়ানমার ভারত থেকে আলাদা হয়েছিল। তাহলে এখানে কি দেওয়া আছে, 1934 সাল, 1935 সাল, 36 এবং 37। তাহলে আমরা কি দেখেছি, 1935 সালের ভারত শাসন আইন অনুসারে মায়ানমার ভারত থেকে আলাদা হয়। তাহলে পরবর্তী কোশ্চেন কি আছে আমরা দেখব সেটা। পরবর্তী কোশ্চেন আছে, কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠন করা হয়। কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়েছিল। তাহলে এখানে অপশন আছে 2012, 2013, 2014, 2015। তাহলে এখানে আনসার হবে হচ্ছে 2014, অর্থাৎ আনসার সি। 2014 সালে তেলেঙ্গানা রাজ্য ভেঙে অন্ধ্রপ্রদেশ রাজ্য হয়েছিল। তাহলে 3 নম্বর কোশ্চেন গেল। 3 নম্বরের পরে ভারতের নবীনতম রাজ্যের নাম কি। কি বলেছে, ভারতের নবীনতম রাজ্যের নাম কি। তাহলে অপশনে কি আছে, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। তাহলে আমরা কি পড়লাম যে অন্ধ্রপ্রদেশ রাজ্য 2014 সালে ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, যেটা 2014 সালে গঠিত হয়েছে। শেষ কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, আফগানিস্তান ভারত থেকে কত সালে বিভক্ত হয়। এখানে সালগুলো ভুল হয়েছে, 1900 জায়গায় 1800 হবে। তাহলে এখানে কত হবে, 1900 জায়গায় 1800 সাল। 1900 জায়গায় এখানে 1800 হবে সমস্তগুলো, 1900 জায়গায় 1800। তাহলে আফগানিস্তান ভারতের সঙ্গে কত সালে বিভক্ত, ভারত থেকে কত সালে বিভক্ত হয়েছিল। 1895, 1896, 1897, 1898 খ্রিস্টাব্দে। তাহলে এই কোশ্চেনটা সকলের জন্য ছাড়া রইল, যারা দেখবে তারা সবাই কমেন্টে জানিয়ে দিবে যে কত সালে আফগানিস্তান ভারত থেকে আলাদা হয়েছিল। তাহলে এখানে সালগুলো দেওয়া রয়েছে 1895, 1896, 1897, 1898।